আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহারাজাত স্বপ্না এবং আমি রায়হান রোহান। আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সন্তান হত্যার বিচার চাইলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহার মা। মামলার সার্বিক গতিতে সন্তুষ্টি। জামিন পেলেন সিনহার সহযোগী সিফাত। সাক্ষীদের সাক্ষ্য শেষে আসামিদের রিমান্ড শুরু, বললেন র্যাব পরিচালক। এই মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে তদন্ত করবে। ভাদ্র মাসে দেশে আরও এক দফায় বন্যার আশঙ্কা রয়েছে, বললেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি নেয়ার নির্দেশ। এলজিডি রিপেয়ার করবে, তাদের যেসব ইনফ্রাস্ট্রাকচারাল ডিস্ট্রাকশন হবে ওই প্রজেক্ট থেকে। করোনায় 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও 2907 জন। এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। শুনলেন শিরোনাম। এবারে যাব বিস্তারিত। সন্তান হত্যার বিচার চাইলেন কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদের মা। দুপুরে সিনহার বাসায় সাবেক সেনা সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ঘটনার পর রাতে ওসি প্রদীপ তাকে বেশ কয়েকবার ফোন দিলেও সিনহার মৃত্যুর খবর জানাননি। মামলার সার্বিক গতিতে সন্তুষ্টি হলেও দ্রুত বিচার সম্পন্ন করার দাবিও জানান সিনহার রাশেদের মা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত সিনহা মোহাম্মদ রাশেদের মায়ের সাথে দেখা করতে রাজধানীর উত্তরার বাসায় যান সেনা সদস্যরা। সাংবাদিকদের সাথে কথা বলেন সিনহা রাশেদের মা। আবেগাপ্লুত মা তুলে ধরেন সন্তানের ইচ্ছা ও বিভিন্ন কার্যক্রমের কথা। যে কোনো কথা বলায় বিশ্বাসী ছিল না, কর্মে বিশ্বাসী ছিল, কোনো চাহিদা ছিল না, কোনো কিচ্ছু ছিল না, শুধু কাজ করতে চাইতো। তো সেই কাজের জন্য আমি কখনো বাধা দেই নাই। কেন দিব? কাজ বিয়ে থা করে না, আমি বলতাম যে সবাই বিয়ে থা করে, তুমি করো না। আর ওইসব ঝামেলা জড়ায় লাভ নাই। আমি তো যেই সব আমি জায়গায় যাব, ঘুরতে যাব, ওইখানে যাব, ওখানে যাব, পিছু টান থাকলে সব কাজ সঠিকভাবে করা যায় না। সারপ্রাইজ দিতে চাইতো, এমন একটা কাজ করবে তো ক্রিয়েটিভ কাজ। আমি বলি বলো না তো, বলে বলার মতো কিছু হয়নি আম্মু, বলার মতো যখন হবে তখন বলবো। এই ছিল। তো আমি তার প্রতি আস্থা শতভাগ আস্থা নিয়ে আমি বসে আছি। আমার ছেলে কাজ করতেছে। মামলার সার্বিক গতিতে সন্তুষ্ট হলেও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান সিনহা রাশেদের মা। রাত 11টার সময় যখন এক ভদ্রলোক ফোন দিলেন যে সিনহা আপনার কী হয়, আমি বলি যে আমার ছেলে হয়। বলে ও কী করে আপনি জানেন? আমি বলি হ্যাঁ জানি, টুকটাক কাজ করে। আমি তো এটাকে টুকটাক করেই ধরে, আমার তো তার অত কিছু জানার দরকার না, টুকটাক কাজ করে ওখানে। আপনার কয় ছেলে মেয়ে? এই ভদ্রলোক আমাকে এত রাতে এই কথা জিজ্ঞেস করতে, আপনি কে? আমি একটু রুডভাবে বলছি, তখন উনি আবার বলতেছে যে হ্যাঁ আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতেছেন কারণ আমি টেকনাফ থানার ওসি। তা আমি আমার ছেলেকে একটু ফোনটা দেন, ওর ফোন তো বাজতেছে কিন্তু ধরছে না। তো উনি বলে যে হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে, ও একটু দূরে আছে, দেয়া যাবে বলে। তো আচ্ছা ঠিক আছে, রেখে দিল। ওমা রেখে দিল। তো এখন পরে আমি বারবার ফোন করতেছি, আর ফোন ধরতেছে না। মাননীয় প্রধানমন্ত্রীকে, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, প্রত্যেক প্রধানই আমার সঙ্গে করেছেন, আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রত্যেকের ধন্যবাদ। এবং আপনারা সাংবাদিকরা, আপনাদের প্রত্যেকটা জিনিস আমি পড়ছি, আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ দিই যে একটা দেশের সুন্দর একটা পরিবর্তন আমরাই আনবো, আপনারাই আনবেন, ঠিক আছে? এটা সুন্দর পরিবর্তনের দরকার। আমাদের যে সামনে ছোট ছোট বাচ্চাগুলি আছে, ওদের একটা, আমাদের তো জীবন চলে গেছে, শেষ হয়ে গেছে, সামনে ছোট ছোট বাচ্চাগুলি আছে, ওদের জন্য আমরা কিছু রেখে দিতে যাই। তা আমরা সবাই সহযোগিতা না করলে তো। পরে কক্সবাজার জেলা পুলিশ নিয়ে সরকারের কাছে বিভিন্ন দাবি তোলেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান। পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক, ওইখানে যে সমস্ত পুলিশরা ইনভলভ ছিল তাদের অস্ত্রগুলো যাতে অবিলম্বে সিজ করা হোক। জুসপোর্টনেস আমাদের লাগবে। এই বিচারটা যদি দ্রুত নিষ্পত্তি হয় তাহলে হয়তো
সিনা বা সিনার মতো অন্যান্য আর যারা ভুক্তভোগী হয়েছে তারা হয়তো আত্মার শান্তি পাবে। তদন্ত হবে, বিচার কাজ শুরু হবে। বিচার কাজের গতি কেমন হবে তা সময় বলে দিবে। অপরাধীদের শাস্তিও হবে, কিন্তু এই মায়ের বুকে আর ফিরে আসবে না একমাত্র ছেলে সন্তান সিনহা মোহাম্মদ রাশেদ। সবাইকে সে আপন করে ভাবতো, আপন করে দেখতো প্রত্যেকটা মানুষকে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহার শুটিং টিমের সদস্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহিদুল ইসলাম সিফাত কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তবে কারাগার থেকে বের হবার সঙ্গে সঙ্গেই তাকে একটি নম্বরবিহীন সাদা মাইক্রোবাসে তুলে নেন কয়েকজন। সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলারই তদন্তভার র্যাবকে দিয়েছেন আদালত। এদিকে সিনহা হত্যাকাণ্ডে নিজে জড়িত নন বলে দাবি করেছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। কক্সবাজার জেলা কারাগার থেকে দুপুর 2টার দিকে বেরিয়ে আসেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গী শাহিদুল ইসলাম সিফাত। মুহূর্তেই তাকে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। এ সময় সিফাতের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলেও সেই সুযোগ দেয়া হয়নি। এর আগে সকালে কক্সবাজার সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলারই তদন্তভার হস্তান্তর করা হয় র্যাবের কাছে। দুইটা মামলা আছে, 95, 695, 696, দুই মামলায় ওনাকে জামিন দেওয়া হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে র্যাবের কাছে দেওয়ার জন্য বলছি যে এই মামলার মধ্যে র্যাবের কাছে একটা ছিল আগে থেকেই, অন্যান্য মামলাগুলো ওখানে দিলে পরে ওই ঘটনাগুলো করতে তদন্ত করতেও সুবিধা হবে। রোববার মুক্তি পান সিনহার সঙ্গে থাকা তার শুটিং টিমের অপর সদস্য শিপ্রা দেবনাথ। এদিকে সিনহা হত্যাকাণ্ডের সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন অভিনেতা ইলিয়াস কোবরা। আমি সিনহা সাহেব নামে কাউকে চিনি না, কোনোদিন ওনার সঙ্গে আমি কথাই বলি নাই, ওনাকে আমি জানিও না। আজকে 9 দিন 10 দিন পরে ঘটনা, সিনহা সাহেবকে আমি চিনি বা আমার বাগান বাড়িতে নিয়ে গেছি, এই কথাটা যে আসছে এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা এত বড় একটা মিথ্যা কথা আর আমার বলার কোনো ভাষা নাই। আমার কোনো বাগান বাড়িতে না, আমার কোনো বাগান বাড়ি নাই। আর রিমান্ডের আদেশ হওয়া সিনহা হত্যা মামলার 7 আসামিকে র্যাব হেফাজতে নেয়ার কথা থাকলেও এখনও তারা কারাগারেই রয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার কারাগারের জেল সুপার। আমার সাথে কোনো কথা হয়নি তাদের। গত 31 জুলাই রাতে টেকনাফের মারিশ বুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে ফেরার পথে বাহারছড়া ফাঁড়িতে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা। এ সময় সিনহার সঙ্গে থাকা শিপ্রা, সিফাত ও তাহসিনকে আটক করলেও পরে তাহসিনকে ছেড়ে দেওয়া হয়। আর শিপ্রা ও সিফাতের বিরুদ্ধে মামলা করে পুলিশ। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে র্যাব তদন্ত করছে জানিয়ে বাহিনীটির লিগ্যাল ও মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, প্রকৃত সত্য উদ্ঘাটনে কাজ করছে র্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রথমে সাক্ষীদের কাছ থেকে তথ্য নিয়েই আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করবে র্যাব অত্যন্ত নিশ্চিত এবং অকুণ্ঠ চিত্তে জানাতে চায়, এই মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে তদন্ত করবে। এই মামলার অন্যতম মুখ্য উদ্দেশ্য প্রকৃত আসামিদেরকে শনাক্ত করা এবং এর পাশাপাশি ঠিক কী কারণে এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে সে সকল বিষয়ে র্যাব তদন্ত করবে। শিপ্রা দেবনাথ এবং সিফাত তারা এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। তদন্তকারী কর্মকর্তা বিবেচনায় প্রথমে মূলত সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এরপর অভিযুক্ত আসামিদেরকে উনি পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ করবেন। এবার অন্যান্য প্রসঙ্গ। ভাদ্র মাসে দেশে আরও এক দফায় বন্যার আশঙ্কা রয়েছে জানিয়ে সবাইকে সতর্ক থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধান চালের ঘাটতি এড়াতে রোপা আমনের দিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিপরিষদ বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সংক্রমণ এড়াতে গণভবন থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি এবং বাংলাদেশ ও নেপাল সরকারের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে ট্রানজিট এগ্রিমেন্ট খসড়ার অনুমোদনও দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন দেশের বন্যা পরিস্থিতি এবং পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করতে। 3টা কম্পোনেন্টে ইমপ্লিমেন্ট করার কথা আছে। একটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারা হলো বাড়ি ঘর বাড়ি রিহ্যাবিলিটেশন করবে। আরেকটা হলো আপনার এলজিডি রিপেয়ার করবে, তাদের যেসব ইনফ্রাস্ট্রাকচারাল ডিস্ট্রাকশন হবে ওই প্রজেক্ট থেকে। আর ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকেও ওখানে ইনক্লুড করা আছে। সেখানে একটা বেশ বড় টাকা ধরা আছে, যদি কোথাও নদীর বাঁধ ভেঙে যায় বা করা যায় ওটাকে তাড়াতাড়ি রিপেয়ার করার জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি ফসলের ঘাটতি মেটাতে পানি সহিষ্ণু ধানের জাত আবিষ্কারের পাশাপাশি রোপা আমনের দিকে বিশেষ দৃষ্টি দিতে প্রধানমন্ত্রীর পরামর্শের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন যে আমনের বীজটা যেহেতু নষ্ট হয়ে গেছে, সুতরাং একটু উঁচু জায়গাতে করার জন্য। আর বিশেষ করে পানি সহিষ্ণু যে ভ্যারাইটিগুলো, এটা কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক উনিও বললেন যে ওনারা নতুন যেটা আবিষ্কার করেছেন, ইনভেন্ট করেছেন, সেটা 15 দিন পর্যন্ত পানির নিচে থাকলে ভ্যারাইটিটা নষ্ট হবে না। তো তাহলে ওই রোপা আমনটাও যদি ঠিকভাবে হয় তো তাহলে আমাদের শর্টেজ হওয়ার সম্ভাবনা কম। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে মাস্ক পরতে বাধ্য করা এবং এ নিয়ে সচেতনতা বাড়াতে মোবাইল কোর্ট পরিচালনার জন্য মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনার কথাও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। দেখা গেছে যে অনেক মানুষের মধ্যে সচেতনতা একটু কমে গেছে, কিন্তু সেটা আরও বৃদ্ধি করতে হবে। এবং কারণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আসপেক্টস অফ করোনা হ্যান্ডলিং হলো তার একটা প্রিভেন্টিভ অ্যাকশনে থাকা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। শিল্পাঞ্চল আশুলিয়ার প্রায় 20টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এসব এলাকার বাসিন্দাদের বন্যা মোকাবেলায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তার উপর বিষাক্ত কালো পানির সংস্পর্শে রোগাক্রান্ত হয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আশুলিয়ার পলাশবাড়ি, পশ্চিম বাইপাইল, বাঁশবাড়ি, কাইচাবাড়ি, ডগরিতলি ও শিমুলিয়া সহ প্রায় 15-20টি এলাকার মানুষ এখন পানিবন্দী হয়ে জীবন পার করছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ছোট ডিঙি নৌকা। সরকারের কোনো অনুদান নাই, কিছু নাই, কিভাবে চলি আমরা? মুখের সান্ত্বনা কাজ হয় না, এই পেটে ভাত লাগে। জানেন আপনারা, প্রধানমন্ত্রী দিল না দিল কোনো খবর আমরা পাই না। কোনো মেম্বার, চেয়ারম্যান, কোনো এমপি মন্ত্রী কেউ খোঁজ খবর নেয়। বাসাবাড়ির পানি উঠছে, খাইয়ে চুলগানি সব কিছু। আবার শিল্প কারখানার বজ্র পদার্থ মিশে দূষিত পানিতে অনেকে আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। এই এলাকা হলো শিল্প এলাকা, এই শিল্প এলাকার পচা পানি, এই পচা পানি এই দূষিত পানির ভিতরে দাঁড়ায় থাকলে এমনি শরীর হাত পা চুলকায়, শরীর দিয়ে প্রায় গা হয়ে যায়। অসহায় মানুষগুলো বলছেন এখনো কোনো ত্রাণ কিংবা সহযোগিতার হাত বাড়ায়নি কেউ। থাকা খুব কষ্ট, তারপরেও গরুগুলো নিয়ে আমি আরও অনেক কষ্ট করেছি। এখানে চেয়ারম্যান, মেম্বার অথবা প্রশাসনের কোনো লোক আমাদের দিকে কখনো দৃষ্টি দেয়নি। তবে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আমরা সরকারি ত্রাণ সহায়তা পেয়েছি, এ পর্যন্ত 20 মেট্রিক টন চাল পেয়েছি আমরা, 50,000 টাকার গোখাদ্য এবং 1000 প্যাকেট আমরা শুকনো খাদ্য পেয়েছি। তো আমরা সেটা ক্ষতিগ্রস্ত যে ইউনিয়নগুলোতে আছে, তো ক্ষতির পরিমাণ অনুযায়ী আমরা সেগুলো ডিস্ট্রিবিউট করছি। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। মুজিব বর্ষে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয় সারা দেশে 10 লক্ষ বৃক্ষরোপণ করবে।
2 দফায় কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। চলতি মাসের 11 থেকে 14 জুলাই প্রথম দফায় এবং 27 থেকে 30 জুলাই দ্বিতীয় দফায় কার্যক্রম চলবে। বন্যা এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে সারা দেশে সকল নাগরিকদের সবুজ বনায়ন করতে আহ্বান জানান তিনি। এই নির্দেশনার মাধ্যমে আমরা যদি সারা দেশে 25% এলাকায় আমরা যদি বনায়ন করতে পারি তাহলে আমাদের এই জিনিসটা অনেকাংশে লাঘব হবে। এই বৃক্ষরোপণের ফলে দেশে প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে, জলবায়ু পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে এবং একই সঙ্গে জনগণের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে। জানাবো করোনা প্রসঙ্গ। দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 39 জন, আর একই সময়ে ব্যবধানে শনাক্ত হয়েছেন আরও 2,907 জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন 2,60,507 জন। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা 3,438 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আরও জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,067 জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,50,437 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,907 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,60,507 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.62% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,067 জন, এ পর্যন্ত সুস্থ 1,50,437 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.75%। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন, এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন, নারী 4 জন। অশালীন কথোপকথন, অশ্লীল ভঙ্গি কিছুই থেমে নেই অনলাইনে। এসবের ভিডিও ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ আরও বিভিন্ন সাইটে পোস্ট, আর তা থেকে করা উপার্জন। এমনই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমাজের একটি অসাধু চক্র। এতে একদিকে যেমন বাড়ছে সামাজিক অবক্ষয়, তেমনি বাড়ছে অপরাধের মাত্রাও। নিয়ম অনিয়মে আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। আমার না ইচ্ছা হচ্ছে নিতে দাও না বাবু। হ্যাঁ চলো করি। কোথা থেকে বলছো? অনলাইনে এমন হাজার হাজার অশ্লীল এবং নোংরা কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে এক সাইট থেকে অন্য সাইটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাটিং অ্যাপসগুলোতে এক শ্রেণীর মানুষ অশ্লীলতাকে পুঁজি করে যেন বেছে নিয়েছে উপার্জনের পথ হিসেবে। আসছে দেখ জন্য আবার আয়সা দেখো। আমি কি মিথ্যা বলছি বলো? একজন লেখছে দেখো, বড় মজা হবে। অনলাইনে তাদের এসব ভিডিওগুলো মানুষ যত বেশি দেখে তত বাড়ে অশুভ শ্রেণীর উপার্জন। অনলাইনে যৌনাচারের আহ্বান জানিয়ে অর্থ চেয়ে বসছেন খুব সহজে। এসব উপার্জনের সঠিক কোনো হদিশও থাকে না। যারা কাজ করবে তারা আমার ইনবক্স করে রাখো, আমি লাইভ শেষে ইনবক্স দেখবো, ঠিক আছে? 2271 এই নাম্বারটা, এটা আমার বিকাশ নাম্বার। টাকা পাঠানোর পর আমি তোমাদের টিমো নাম্বার দেবো। যারা আমার সাথে করতে চাও আমার নাম্বারটা নিয়ে নাও, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কর্মকাণ্ড গুরুতর একটি অপরাধ। দিন দিন এটি সমাজে ক্যান্সারের মতো প্রকট হয়ে উঠছে। দিস ইজ আ কাইন্ড অফ পর্নোগ্রাফি অ্যাকচুয়ালি। তাহলে কি আমরা কি তাহলে পর্নোগ্রাফিকে এখন প্রমোট করব, পেট্রোনাইজ করব? ইট হ্যাজ বিকাম আ ভেরি বিগ কোশ্চেন, ভেরি ক্রুশিয়াল ইস্যু। এগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ না করলে, শাস্তির বিধান না করলে এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ না করলে আসলে এখান থেকে আমাদের মুক্তি মিলবে না। তাহলে এই অপরাধের তেমন কোনো বিচার দেখা না যাওয়ার কারণেই কি এসবে ঝুঁকছে অশুভ শ্রেণীর মানুষ? প্রশ্ন ছিল আইনজ্ঞদের প্রতি। এই জন্য শুধুমাত্র আপনার তথ্য মন্ত্রণালয় বা বিটিআরসি এরাই এর সাথে ইনভলভমেন্ট থাকবে না। এর সাথে কিন্তু যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা পুলিশ যারা আছেন, এমনকি র্যাব, যার যেখানে যে আর কি তাদের জুরিসডিকশনের মধ্যে আসবে, কর্মপরিধির মধ্যে আসবে, তারাই কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই অপরাধীদের বিরুদ্ধে দেশে বসে করুক, বিদেশে বসে করুক, এক্ষেত্রে সুবিধা হলো উভয় ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব
এবং তাদের স্বাস্থ্য নিশ্চিত করাও সম্ভব। তাই অনলাইনের বিশাল জগৎ থেকে কোনটা গ্রহণ আর কোনটা গ্রহণযোগ্য নয় সেটি নির্ধারণের দায়িত্ব মূলত পড়ছে নাগরিকের উপরই। একটা নির্দিষ্ট শ্রেণী তো এটাকে অশ্লীলতার কাজে ব্যবহার করছে। বলতে চাই এই সমস্ত জায়গা থেকে সবারই প্রত্যেকটা নাগরিকই বের হয়ে আসা ওটা উচিত। সোশ্যাল সাইটগুলোর থ্রুতে যেটা তাদের মূল পারপাস ছিল যে মানুষগুলোকে আসলে একটা জায়গায় নিয়ে আসা, সোশ্যালি কমিউনিকেশনটা মেনটেন করা, বাট আলটিমেটলি আসলে অপরচুনিটিটা আমরা পাচ্ছি না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের নামে এমন কিছু করার চেষ্টা করে যে কাজটা দেশের জন্য, সমাজের জন্য, যুব সমাজের জন্য, তরুণ সমাজের জন্য ক্ষতিকর, এই কাজগুলো কেউ যদি করে সে অবশ্যই আইনের আওতায় আসবে। এই মাধ্যমগুলোতে ফাঁদে পড়ে ভুক্তভোগী হন অনেকেই, কিন্তু বিষয়গুলো লজ্জাজনক হওয়ায় তারা অভিযোগ জানান না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, ফলে পার পেয়ে যায় অনেক অপরাধী। ইন্টারনেট দুনিয়াকে সবার জন্য নিরাপদ করতে এরই মধ্যে হাজার হাজার পর্নো সাইট বন্ধ করেছে সরকার, কিন্তু যেটি বন্ধ করা যায়নি সেটি এই ধরনের অশ্লীলতা এবং একই সঙ্গে অপরাধ। দিন দিন এর মাত্রা যত বাড়ছে ততই বাড়ছে সংখ্যাও, কিন্তু এভাবে আর কতদিন? সমাজের সর্বস্তরে সব অনিয়ম দূর হয়ে প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন, এমনটাই প্রত্যাশা করেন সবাই। দর্শক, চোখ রাখুন মাই টিভির সাপ্তাহিক আয়োজন নিয়ম অনিয়মে। সাথে আছি আমি ড্যানি দ্রং। যারা এদেশের রাজনীতিতে রক্তপাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা আরেক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অপরাধী ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় হতে পারে না। যারা এদেশে রাজনীতি রক্তঘাত, হত্যা আর প্রতিহিংসা ছড়িয়েছে, তারা গণতন্ত্র, মানবাধিকারের কথা বলা আজকে কথায় কথায় অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। যারা মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে নিজেদের অতীতকে কলঙ্কিত করেছে, তাদের মুখে মানবাধিকারের বক্তব্য কিছুতেই শোভন নয়। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জাল মুক্ত করা হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। চলমান মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আবশ্যকীয়তা ছাড়া সব ধরনের তারই অপসারণ করা হবে। ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ ফজলে নূর তাপস। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রাথমিক পর্যায়ে 10টি খালকে নিজেদের আওতায় নিয়ে পরিষ্কার কার্যক্রম চালানো হবে জানিয়ে পরবর্তীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান জেসিসি মেয়র। এর আগে কলেজ প্রাঙ্গণে মুজিব কর্নার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শেখ ফজলে নূর তাপস। সকল তার আমরা অপসারণ করব, সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক, কোনো অন্য সরকারি সংস্থা হোক, পর্যায়ক্রমে যেটা শুধুমাত্র আবশ্যকীয় সেটা ছাড়া আমরা অন্যান্য সকল তার অপসারণ করব। এই কার্যক্রম চলমান আছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও সেবা হাসপাতালকে নানা অনিয়মের দায়ে 11 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি জানান, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের কোনো অনুমোদন নেই। এছাড়াও নানা অব্যবস্থাপনার অভিযোগে রয়েছে দুটি হাসপাতালের বিরুদ্ধে। অপারেশন থিয়েটারে যে সমস্ত সার্জিক্যাল আইটেমগুলো পাওয়া গিয়েছে এবং কিছু ওষুধও পাওয়া গেছে, যেগুলো আজ থেকে আরও 5 থেকে 6 বছর আগে এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। তো এই সমস্ত এক্সপায়ার্ড জিনিস যদি ইউজ করা হয় তাহলে নানা ধরনের কমপ্লিকেশন হতে পারে, এটা আমরা সবাই জানি। আমাদের সাথে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ ডক্টররা ছিলেন এবং এই প্রতিষ্ঠানে যারা ডক্টর ছিলেন তারাও মতামত দিয়েছেন যে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এখানকার যে আপনার পেথোলজি ল্যাব রয়েছে সেখানে কোনো ধরনের অনুমতি ছাড়া কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে। মন্ত্রণালয় 23 আগস্ট পর্যন্ত একটি সময় দিয়েছেন যে 23 আগস্টের মধ্যে যদি লাইসেন্স কেউ না করেন পরবর্তী সময় সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তো এই কারণে আমরা এই প্রতিষ্ঠানকে এখন সিলগালা করছি না, 23 আগস্ট পর্যন্ত তাদের সময় দিচ্ছি একটা।
পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এর দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার সিনিয়র বিশেষ জজ KM ইমরুল কায়েস শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 2 দফায় শাহেদের 38 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত 27 জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 মামলাটি দায়ের করেন। রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের 2 কোটি টাকা দরকার, 2 কোটি টাকা দিলে আমরা এই হসপিটালের ইকুইপমেন্টস আমরা কিনবো। তো সেই ইকুইপমেন্টস কেনার জন্য উনি 2 কোটি টাকা নিয়েছেন, কিন্তু কোনো ইকুইপমেন্টস উনি কিনেন নেই। এবং কি আমরা জানতে পেরেছি এই মামলার মধ্যে আরেকজন আসামি আছেন রাশেদুল হক চিশতি, তাকেও আমরা পেয়েছি এটার মধ্যে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি সুরস্রষ্টা ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। সকালে খিলগাঁও ও FDCতে 2 দফা জানাজা শেষে তার দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, আলাউদ্দিন আলীর শূন্যতা কখনো পূরণ হবার নয়। SM আরিফের রিপোর্ট। আলাউদ্দিন আলী বেহালা বাদক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন 1968 সালে। সাত বছর পর সন্ধিক্ষণ চলচ্চিত্রের মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে ঘটে আত্মপ্রকাশ। এরপর তার সৃষ্টি শুধুই ইতিহাসের অংশ। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া। একাধারে তিনি ছিলেন সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক। দীর্ঘ ক্যারিয়ারে গান তৈরি করেছেন প্রায় 5000। কাজের স্বীকৃতিস্বরূপ 7 বার সঙ্গীত পরিচালক ও 1 বার গীতিকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গুণী এই মানুষটি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সার সহ ভুগছিলেন বিভিন্ন শারীরিক সমস্যায়। অবশেষে রোববার সকলকে কাঁদিয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান আলাউদ্দিন আলী। আমি নয় জ্বলছি দুঃখের জ্বালায়। সবসময় ফোন করলে থামতো আর কিছু, তুমি দোয়া কর, তুমি তো নামাজ পড়বা তো। অনেক বছর সবার সাথে অনেক কাজ করেছে, অনেক ভালো ভালো গান দিয়ে গেছে। আমার বাবার গানগুলো আপনারা শুনবেন, গানগুলো ধরে রাখবেন। সোমবার নিজ বাসভবন সংলগ্ন মসজিদে জানাজা শেষে সঙ্গীতের কিংবদন্তিকে নিয়ে আসা হয় প্রিয় কর্মস্থল FDCতে। সেখানে শেষ শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মীরা। দেশ বরেণ্য এই গুণী শিল্পীর মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা। কোনো কিছুতেই কোনো কঠিন বিষয় না, কিন্তু ভেতরে মিউজিকের মধ্যে বা ওনার সুরের মধ্যে কিছু কিছু জায়গায় এমন একটা চলন উনি লাগাতেন যেটাতে মুনশিয়ানা ছিল। আরেকজন আলাউদ্দিন আলী আর পৃথিবীতে মনে হয় না আর আসবে। এই উপমহাদেশে আলাউদ্দিন আলীর কোনো তুলনা নেই। অনন্য সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকবেন, তার গানগুলো নতুন প্রজন্ম গাইবে, সেই গানগুলোর মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। তাদের কাছে আমাদের সবসময় ঋণী থাকতেই হবে যে তারা যা দিয়ে গেছেন সেগুলি শোধ করার ক্ষমতা আমাদের জন্য কারো না হয়। আজকে আলী ভাইয়ের শূন্যতা পূরণ হওয়ার মতো অবস্থা বাংলাদেশে আগামী 100 বছরের মধ্যে পূর্ণ হওয়ার মতো না। আলাউদ্দিন আলী চলে গেলেন ঠিকই, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তিনি বেঁচে থাকবেন এদেশের অসংখ্য সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। অব্যাহত বালু ক্ষয় আর
জোয়ারের তাণ্ডবে লাগাতার ভাঙনের সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার একমাত্র বেলাভূমি এখন সাগরে বিলীন হওয়ার আশঙ্কায়। জিও টিউব দিয়ে কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হলেও 2004 সাল থেকে কয়েক দফায় সমীক্ষা চালিয়ে আজও পর্যন্ত নির্মাণ করা হয়নি স্থায়ী বাঁধ। ফলে দীর্ঘ 12 কিলোমিটার জুড়ে চলছে ভাঙনের তীব্রতা। কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্ট। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে নৈসর্গিক দৃষ্টিনন্দন স্পট পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় বলেই এর নাম সাগরকন্যা। তবে কয়েক বছর ধরে সাগরের মোহনীয় গর্জনের সাথে আছড়ে পড়া ঢেউয়ের তাণ্ডবে অব্যাহত রয়েছে বালুক্ষয় আর জোয়ারের তীব্রতায় লাগাতার ভাঙনে বিলীন হওয়ার পথে ভ্রমণ পিপাসুদের প্রিয় এই সৈকত। এখানে দেখার মতো অনেক কিছুই ছিল, যেমন ঝাউবন, তার বৃষ্টি অনেক বড় ছিল। বালুর ক্ষয়ের কারণে এই সমুদ্র সৈকত কুয়াকাটা আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে। বেরিবারটা হয় তাইলে হয়তোবা সবাই যারা আসছে ভ্রমণকারী সবাই খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। ঘূর্ণিঝড় আমফান থেকে শুরু করে লাগাতার ঢেউয়ের ঝাপটায় লণ্ডভণ্ড হয়ে গেছে দীর্ঘতম সৈকতের দর্শনীয় স্থান। ফলে আগের মতো পর্যটকদের হৃদয়ে ছুঁয়ে দিতে পারছে না মায়াবী সাগরকন্যার রূপ। সাগর নামি গেছে, গাছ পাওয়া সব ভাঙতেছে। আমাদের এই যে বাড়িঘর একদম বাসার নিকটে আসছে সাগর। ঘরের জানলায় বসে আমরা সমুদ্রের পানি দেখতে পাই, ভয় থাকে সবসময় যে কখন না জানি ঘর দুয়ার ভাঙিয়ে নিয়ে যায়। তবে ভাঙন কবলিত স্থান জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে, এছাড়া নির্মাণ করা হবে স্থায়ী বাঁধ, এমনটাই জানালেন পানি উন্নয়ন বিভাগের এই কর্মকর্তা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অস্থায়ী এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো সৈকত রক্ষার্থে, ভাঙন রক্ষার্থে তার জন্য একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা নিতে জাতীয় সংসদে উত্থাপন করেছেন বলে জানালেন স্থানীয় সাংসদ। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে পানি সম্পদ মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কুয়াকাটার সৌন্দর্য ধরে রাখার জন্য অনতিবিলম্বে কুয়াকাটার ভাঙনকে রোধ করা দরকার। দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ করে সৈকতের ভাঙন রক্ষায় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা পর্যটক সহ স্থানীয়দের। সাইফুল ইসলাম রয়্যাল, মাই টিভি, কলাপাড়া, পটুয়াখালী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না এবং আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ।